ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং বা ব্র্যান্ডিং আর মার্কেটিং এর পার্থক্য কি, এইরকম যত কোয়েশ্চেন আছে সবগুলোকে আমি এরকম করে নিয়ে বুঝছো মোড়ায় ফালাই দিতাম, যেন এই টাইপের কোয়েশ্চেনই আমরা অ্যারাইজ না করি। আমাদের দেশে ফাউন্ডার যেমন তার টিমটা ওরকম হয়ে ওঠে। ফাউন্ডারের ভেতর আসলে ব্র্যান্ডিং এর কিচ্ছু না থাকার কারণে তার কোম্পানিটা ব্র্যান্ড হয়ে ওঠার কোনো চান্সই থাকে না। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। তোমার কাপড় যেরকম আছে সেরকম তুমি কাটবা। ব্র্যান্ডিং কিন্তু আলাদা করে জাঁকজমকপূর্ণ বিশাল মিউজিক ভিডিও বানাইতে হবে না তোমাকে, বিশাল বিটবোর্ড দিতে হবে না তোমাকে। তুমি কন্টেন্ট বানাও, কন্টেন্ট বানাইতে তোমার কাছে কে টাকা চাইছে? মনে করো নদীতে ফেলে দিছে, এবার সাঁতরাইতে হবেই, সো সেলস ওইভাবে শিখে ফেলে। বাট ব্র্যান্ডিং না, এটা নিয়ে আলাদা করে ডিসকাশন হয় না। ছোটবেলায় ফ্যামিলিতে আমাদের শিখেছে না, স্কুলে শিখেছে না, কোনো বইয়ে শিখেছে না, এটা নিয়ে কোনো আলাদা সেমিনার টেমিনার ওয়ার্কশপ হইতেছে। এই শত্রুকে মারবো এখন আমি, একটা স্ট্র্যাটেজি তৈরি করবো। এই যে তুমি এখন স্ট্র্যাটেজি বানাবা, তুমি এখন ট্যাঙ্ক নিয়ে আসতে পারো, তলোয়ার নিয়ে আসতে পারো, এটা নিয়ে আসতে পারো, গুলাইল দিয়ে মারতে পারো, কাতুকুতু দিয়ে মেরে ফেলতে পারো। আই ডোন্ট নো, সরি। শত্রু যেমন স্ট্র্যাটেজি হবে তেমন, রাইট? মনে করো মশা আসছে, তুমি কামান নিয়ে যাবা? বিশাল হাতি টাতি কিছু একটা তোমাকে অ্যাটাক করতে আসছে, তুমি তো অ্যারোসল স্প্রে করবে না। কন্টেন্ট আলাদা করে তো কিছু না, কন্টেন্ট তো আলাদা কোনো কিছু না। তুমি যা বানাবা, যেমন বানাবা, ওইটাই কন্টেন্ট। ভাইয়া লাস্ট ওয়ার্কশপে ইয়া, একটা না কতক্ষণ কথা বললেন? মাঝখানে একটু গ্যাপ দিছিলাম, কিন্তু প্রায় ৮ ঘন্টা। আপনি যদি এইভাবে বলতেন যে আপনি ওয়ার্কশপে আসেন, হ্যাঁ, তাইলে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে, হুম, নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে, হুম, সব হুম, বাদ দিয়ে কেন আপনার স্টোরি টেলিং, ব্র্যান্ডিং, হ্যাঁ, হ্যাঁ, কনটেন্ট নিয়ে কথা বলতে হবে কেন? আচ্ছা, এইটা কি আল্টিমেটলি আমার ইনকাম বাড়াবে, সেলস বাড়াবে? ওকে, ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আমি তোমাকে একটা খুব সলিড ইস্যু রেজ করি এখানে। সেটা হচ্ছে, আমাদের খুব কমন একটা কোয়েশ্চেন করি যে ভাই, ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং বা ব্র্যান্ডিং আর মার্কেটিং এর পার্থক্য কি, বা ব্র্যান্ডিং আর সেলসের পার্থক্য কি? এই যে এভাবে চিন্তা করি না ফয়সাল, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো, তাহলে এরকম যত কোয়েশ্চেন আছে সবগুলোকে আমি এরকম করে নিয়ে বুঝছো মোড়ায় ফালাই দিতাম, যেন এই টাইপের কোয়েশ্চেনই আমরা অ্যারাইজ না করি। উল্টা তোমার কোয়েশ্চেন করা উচিত যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর সম্পর্কটা কি, নট পার্থক্য কি। ব্র্যান্ডিং এবং সেলসের সম্পর্কটা কি? যখন কোনো একটা ব্যবসাকে সেলস বা মার্কেটিং থেকে ব্র্যান্ডিংকে আলাদা করে এইভাবে করে চিন্তা করা হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে, ওই ব্যবসাটা দীর্ঘায়িত হচ্ছে না, সাস্টেনেবল হচ্ছে না, লং টার্মে বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারতেছে না। সো এই যে বললাম একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মেইন উদ্দেশ্য ছিল ভাইয়া, আমার সেলসও বাড়াবো, এটা বাড়াবো, এটা বাড়াবো, এই সব কিছু করবো, বাট থ্রু দ্য উইপন যেগুলো সবচেয়ে পাওয়ারফুল, তার নাম হচ্ছে ব্র্যান্ডিং। আর এটার সাথে লাগে স্টোরি টেলিং, লাগে কন্টেন্ট। সেই জন্য এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসগুলো নিয়ে করছি। দ্যাটস ইট। আমি অ্যাড অফ করে দিলে আমার সেল বন্ধ হয়ে যায়। ইয়াস। কেন অফ হয়ে যায়? এক কথায় অ্যান্সার, তুমি তাহলে এখনো ব্র্যান্ড না, তাই তুমি ব্র্যান্ড হয়ে ওঠো নাই। তুমি কেন ব্র্যান্ড হয়ে ওঠো নাই? কিন্তু ব্র্যান্ডিং করো নাই। ব্র্যান্ডিং আলাদা কিছু না। মানুষের মেমোরি তৈরি করা, ট্রাস্ট তৈরি করা, এই কাজগুলো করো নাই। তুমি প্রচণ্ড ফোকাস করে রাখছিলা যে তোমার প্রোডাক্টের কোনো একটা গল্প বলে বলে মানুষকে সারাক্ষণ খালি বিক্রি করার তালে। এই মানুষটার কাস্টমার জার্নি প্ল্যান করো নাই। কাস্টমার কয় টাইপের সাইকোলজির হয় সেগুলো নিয়ে ভাবো নাই। তাকে সেকেন্ড স্টেজে তাকে কি সেল করব, বা তার জন্য এক্সট্রা কি করব, সেজন্য আমাকে নিয়ে সারাক্ষণ ভাবে বা আমাকে নিয়ে চিন্তা করে, এমন কোনো কাজ করো নাই। তো যেই দিন তুমি ফেসবুককে টাকা দেওয়া বন্ধ করছো, তোমার সেলের পোস্ট মানুষের কাছে রিচ করে না, তার কাছে তো তোমার মেমোরি নাই। সে তো তোমাকে চিনে না, বা তোমাকে বিশ্বাসে আর আলাদা করে গল্প করে না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলে না যে, যেমন তোমাদের ড্রিম সাইকেল স্টোর, মনে করো তোমরা শুধু অ্যাডের উপর নির্ভরশীল। অ্যাড অফ করে দিছো, সাইকেল আর সেল হইতেছে না। এর অর্থ কি? একটা ছেলে সাইকেল চালাইতেছে, ও গিয়ে গল্প করতেছে না। এটা কিন্তু ড্রিম সাইকেল থেকে নিছি। অথবা কেউ একজন বলতেছে ছেলের জন্য সাইকেল কিনবো বা আমার জন্য সাইকেল কিনবো, সে বলবো আরে ড্রিম সাইকেল স্টোর আছে তো। এই যে আলাদা করে মেমোরিতে জায়গা তৈরি করো নাই, এই কারণে ভাই অ্যাড অফ করে দিলে কি হয় না? সেল অফ সেল হয়ে যায়। হয় না। এটা স্বাভাবিক। ব্র্যান্ডিং হয় নাই, সেল অফ হইতে বাধ্য। একটা হুম, ব্যবসার ক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিসার্চ আছে, হুম, হুম, প্রোডাক্ট সেল আছে, হুম, আপনার টিম ম্যানেজমেন্ট আছে, সবকিছু আছে। সো আপনি সব সেক্টর বাদ দিয়ে ব্র্যান্ডিং, স্টোরি টেলিং এ এত পছন্দ কেন হুম। করেন? বাকিগুলো নিয়ে অলরেডি অনেক মানুষ কাজ করতেছে, বহু বছর ধরে অলরেডি এগুলা শেখানোর চেষ্টা করতেছে। যেমন মার্কেটিং মানুষ শেখার চেষ্টা করতেছে। সেলস তো একদম ধরে, ধরে বাইধা, বাইধা এটা করতে হয়। সেলস টার্গেট দিয়ে দেয়, কেপিআই ফুলফিল করার জন্য বাধ্যতামূলক মানুষ সেলস পারুক আর না পারুক, ও সেলস লাইফে কইরা কইরা সারে একরকম। মনে করো নদীতে ফেলে দিছে, এবার সাঁতরাইতে হবেই। সো সেলস ওইভাবে শিখে ফেলে। বিজনেসকে বড় করার ক্ষেত্রে অনেক এন্টারপ্রেনার আসলে টিম বিল্ডিং ওইভাবে করে উঠতে পারে না। তাও তাও অনেকে না এটা এটা একরকম শিখে ফেলে। ইটস এ কমিউনিটি টাস্ক হয়ে যায়। বাট ব্র্যান্ডিং না, এটা নিয়ে আলাদা করে ডিসকাশন হয় না। ছোটবেলায় ফ্যামিলিতে আমাদের শিখেছে না, স্কুলে শিখেছে না, কোনো বইয়ে শিখেছে না, এটা নিয়ে কোনো আলাদা সেমিনার টেমিনার ওয়ার্কশপ হইতেছে বা ভার্সিটিতে, ভাই ওইগুলো হইতেছে না।
তো তোমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আসলে ডিসকাস করা উচিত? এটা নিয়ে অবশ্যই। আসলে ধরে, ধরে শেখানো উচিত? দেখো এইটা আ ব্র্যান্ডিং ইস মানে আমাদের দেশে ফাউন্ডার যেমন তার টিমটা ওরকম হয়ে ওঠে। দ্যাটস ওয়াই এটাকে এত বেশি ইম্পোর্টেন্স দিয়ে এই ওয়ার্কশপ বলো এটাতে শেখানোর চেষ্টা করতেছি। কারণ এই যে ফাউন্ডাররা আসে, এই ওয়ার্কশপে এবারও এতগুলো ফাউন্ডার আসলো। না, 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 আলহামদুলিল্লাহ। ফাউন্ডারের অন্তরে যদি এই, এই থট প্রসেসটা ঢোকানো যায়, ভাই ব্র্যান্ডিং এভাবে, এভাবে করতে হয়। ব্র্যান্ডিং ইজ ইম্পোর্টেন্ট বিকজ অফ দিস অ্যান্ড দ্যাট। তাহলে যেহেতু তার ফাউন্ডার ড্রিভেন কালচার তৈরি হয় বলতেছি তোমাকে আমি। ফাউন্ডার যেমন কোম্পানিটা ওরকম হয়ে ওঠে। সো ফাউন্ডারের ভেতর আসলে ব্র্যান্ডিং এর কিচ্ছু না থাকার কারণে তার কোম্পানিটা ব্র্যান্ড হয়ে ওঠার কোনো মানে চান্সই থাকে না। সো তাই ধরে, ধরে ফাউন্ডারের অন্তরে, মনে, মাথায়, কাজকর্মের মধ্যে ব্র্যান্ডিং এর ব্যাপারটাকে ঢোকানোর চেষ্টা। সো দ্যাট তার এটা রিফ্লেক্ট করতে থাকে তার টিমের মধ্যে, তার কোম্পানিতে অ্যান্ড ইভেনচুয়ালি একসময় সেই বলবে যে, "আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারটা তো একটা ব্র্যান্ড হয়ে উঠতেছে।" ভাই এই লাস্ট যে সেমিনারটা হলো, হু, হু, এখানকার কোন ৩ টা হু, হু। ফাউন্ডারকে আপনার খুবই ভাল লাগছে এবং তাদের ব্যবসার কোন জিনিসগুলো আপনার কাছে খুব পছন্দ হইছে? ওকে, যদি ৩ টা নাম বলি, ফাউন্ডার বা ব্যবসা যারা কিনা অলরেডি ভালো করতেছে। আ এবং কেন ভালো করতেছে সেটাও আমি তোমাকে বলব ইনশাআল্লাহ। জি। বাট তার আগে একটা জিনিস ক্লারিফিকেশন দিয়ে রাখি, তারা কিন্তু কেউই এখন আ ব্র্যান্ড না। এখানে প্রায় 25 প্লাস আ ফাউন্ডার্সরা ছিলেন। এরা এখনো ব্র্যান্ডস না, আ বাট অন দ্য ওয়ে টু বিকাম ব্র্যান্ড। আর ব্র্যান্ড নাকি ব্র্যান্ড না সেটাও চেক করার একটা উপায় আছে। আই ক্যান শেয়ার উইথ ইউ ইভেন, নো প্রবলেম। একজনের কথা বলা যায় সেটা হচ্ছে আলবারাকা ল্যান্ডমার্ক। ওনারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। যে জিনিসটা আমার কাছে ভাল লাগছে, তারা কনটেন্টের গেমটা ধরতে পারতেছে। অলরেডি গতকাল যে আসলো, I saw him for the second time because এর আগে আরেকবার তিনি আমাদের one to one সেশন নিয়েছিলেন। হ্যাঁ? মানে আমার সাথে একজন ফাউন্ডার বা তার টিম এসে কথা বলেন। তাদের ওভারঅল ব্র্যান্ডিং জার্নি বা কনটেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি সবকিছু নিয়ে আমরা ডিসকাস করি। কি করা উচিত, কি করা উচিত না সবকিছু নিয়ে। সো ওই জায়গায় তাদেরকে যেই সাজেশনগুলো দেওয়া হয়েছিল অলরেডি ওগুলো এপ্লাই করা শুরু করে দিয়েছে এবং সেকেন্ড টাইম ওনার সাথে যখন দেখা হইলো, আই কুড সি আ বেটার কনটেন্ট ক্রিয়েটর। মানে ব্যবসায়ী না, আমার কাছে মনে হচ্ছিল হি হ্যাজ বিকাম আ বেটার কনটেন্ট ক্রিয়েটর এরকম লাগতেছিল। আমাদের ওয়ার্কশপটাতে আমরা থিওরিটিক্যাল কথা বলার পাশাপাশি একদম ধরে, ধরে মানে কনটেন্ট তৈরি করাচ্ছিলাম। সো ওনাকে দিয়ে একটা এক্সাম্পল তৈরি করছিলাম। আমি যে কথাগুলো বলতেছিলাম উনি এত সুন্দর করে ডেলিভারি দিচ্ছিল। যেমন মানে উনি একটা আমি বলছিলাম, এবার মনে করেন আপনি চা খাচ্ছেন, চা খেতে, খেতে আপনি বলতেছেন যে আম ঢাকা শহরে এরকম দক্ষিণের খোলা বাতাস, আলো এরকম আসলে পরিবেশ কি পাওয়া পসিবল? অথচ আমরা ঢাকায় এত পরিশ্রম করি, এই করি, সেই করি, সীসা বাতাস-টাতাস, হ্যাঁ? এত পরিশ্রম করি। শেষে গ্রামে গিয়ে একটু খোলা বাতাস আমাদের নিতে হয়। আমি বলছি কি, "এই ডায়ালগটা দেন তো।" আরে! উনি ধরে ফেলাইছে গেম। উনি দারুণ একটা ডায়ালগ দিলেন। এমনভাবে করলেন, আমরা কল্পনা করতেছি আসলেই মনে হয় খোলা বাতাস। রুমের মধ্যে, একটা রুমের মধ্যে এমনভাবে বলতেছে মনে হচ্ছে যেন খোলা বাতাস। তারপর আবার বললেন, "ওকে ঠিক আছে ভাই, এবার আপনি বসেন। মনে করেন আপনার সামনে ক্লায়েন্ট বসা। আপনি এখান থেকে সাইন ইন করে দিয়ে পাশে ঘুরে একটা ডায়ালগ দিবেন।" উনি ঘুরে ডায়ালগ দিতেছে। অথচ আমাদের বারাঙ্গার ল্যান্ডমার্ক থেকে আপনারা এরকম পরিবেশের ফ্ল্যাট পেতে পারবেন। গত এত বছর ধরে আমরা কাজ করছি। আমি বললাম, "ভাই, ইউ আর ডুইং অ্যামেজিং।" সো উনাকে আমার ভাল লাগছে বিকজ অফ হিজ কনটেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ গেটিং বেটার। ৩ লেয়ারের কনটেন্ট তৈরি করতে হয়। তার মধ্যে একটা লেয়ারে উনি অলরেডি ভালো করা শুরু করছে। সেকেন্ডলি যেই অর্গানাইজেশনের নাম না বললেই না, সেটা হচ্ছে ব্রেইস। ব্রেইস ছিল এবং ব্রেইস তো অলরেডি আমাদের খুব কাছের। তারা খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রশ্ন করি যে আপনি একটা ব্র্যান্ড কি ব্র্যান্ড না সেটা বোঝার জন্য ওয়ান অফ দ্য কোয়েশ্চেন ইজ আপনি আপনার ব্র্যান্ড সম্বন্ধে এক লাইনে বলতে পারেন কিনা? আপনি আপনার বিজনেসকে এক লাইনে বলতে পারেন কিনা? প্রত্যেককে বলা হয়েছিল যে আপনার নাম এবং আপনার ব্যবসা সম্বন্ধে বলেন। ব্রেইসেস সাদমানকে যখন জিজ্ঞাসা করা হইলো টক অ্যাবাউট ইউর বিজনেস, ও তখন একটা এক লাইনে বলল, "আমরা মানুষকে ব্যথামুক্ত সিজদা দিতে হেল্প করি উইথ এক্সারসাইজ।" দেখো এক লাইনে বলল। সবাই ওর দিকে তাকায় ওর কথা মাথায় ঢুকে গেল। দেখো এখানে এত ব্যবসায়ী প্রত্যেকে প্রত্যেকের নাম, পরিচয়, ব্যবসার কথা বলতেছে। কিন্তু হাতে গোনা অল্প কয়েকজনের নাম, ব্যবসার নাম এবং ব্যবসা কি করে সেটা মাথায় গেঁথে যাবে। ওয়ান লাইনার যে একটা পাঞ্চ মারল না, ও মাশাআল্লাহ! বলল যে আমরা মানুষকে ব্যথামুক্ত সেজদার দিকে নিয়ে যাই উইথ এক্সারসাইজ। মানে তোমার ব্যথা আছে, তুমি সেজদা দিতে পারো না। সো তুমি এই এক্সারসাইজ গুলো করে, করে আস্তে, আস্তে ব্যথামুক্ত সেজদার দিকে যাবা। হোয়াট আ পাওয়ারফুল স্টেটমেন্ট! সো ওর ওভারঅল বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এবং সবকিছু আসলেই আমার ভাল লাগে। কজ হি ইজ ডুইং ভেরি গুড। ও ইভেন অ্যাডের থেকে এখন অর্গানিক কনটেন্টে বেশি ফোকাস করছে এবং আগে পুরাই অ্যাড ফোকাস ছিল ওরা। টোটালি অ্যাড ড্রিভেন ছিল। অ্যাড অফ ওর কোনো সেল নাই। ব্যবসা বন্ধ। বাট
এখন ওর আলহামদুলিল্লাহ তুমি তো জানো, তাই না? মিলিয়ন ভিউজ আসছে ওর কনটেন্টে এবং মাশাআল্লাহ কখনো কোনো কনটেন্ট ২০,০০০, ৩০,০০০ কখনো ১,০০,০০০ এর উপরে ভিউজ আসতেছে। এই রেগুলারিটি যে ওরা ধরে রাখতেছে এবং ওরা যে ওদের অডিয়েন্স অনুযায়ী ডিফারেন্ট প্যাকেজ তৈরি করতে পারতেছে, অফার তৈরি করতে পারতেছে। এই জায়গায় ওকে আমার খুব ভাল লাগছে। হুম। সো নাম্বার 1 বারাকা ল্যান্ডমার্ক, নাম্বার 2 হচ্ছে ব্রেইজ, ব্রেইজ। নাম্বার 3 আ এখানে অনেকে ছিল, আরো অনেকে ছিল। বাট আমি বলবো যৌদ বলে একটা কিছু ইয়াং টিম আসছিল। জেইউডি যৌদ। এটার অর্থ হচ্ছে জেনারসিটি। হ্যাঁ? ওরা মেইনলি আতর নিয়ে কাজ করে। বাট ওদেরকে আমার ভাল লাগছে এই কারণে বিকজ ওদের অ্যামেজিং প্যাকেজিং সবকিছু নিয়ে ওরা খুব সুন্দর গুছায় ফেলছে। আরো অনেকের নাম বলতে ইচ্ছা করতেছে। কিন্তু ৩ জন বলছো ৩ জন। আর এর বাইরে যদি বলো যে কিছু গেস্ট আসছিল ওখানে ইভেন্টে। আ তার মধ্যে ড্রিম সাইকেল। ড্রিম সাইকেল ইজ ডুইং অ্যামেজিং। যে ড্রিম সাইকেলকে আলহামদুলিল্লাহ। আসলে আমি আ নতুন ব্যবসায়ীদের সাথে ওইভাবে করে তুলনা করতে পারব না। ইউ গাইজ আর অলরেডি ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরেন আমি ব্যবসা শুরু করছি। হু, হু, এখন আমার যে বাজেট আছে, হু, হু। আমার কাছে ধরেন ৳১,০০,০০০ আছে, ৳১০,০০,০০০ আছে, ৳৫,০০,০০০ আছে। আমি ব্যবসা শুরু করে ফেলছি। এখন আমার শুরুর দিকে ব্র্যান্ডিং এর জন্য আমার কেমন বাজেট রাখা উচিত কিংবা কি এক্টিভিটি করা উচিত? বিউটিফুল। তুমি খুব ভালো গোছানো প্রশ্ন করছো। বেশিরভাগ প্রশ্ন শুনি কিরকম জানো? যে ভাইয়া ব্র্যান্ডিং এর জন্য কত পার্সেন্ট বাজেট রাখবো? সো সহজ সরল কথা ভাই। তোমার যদি ৳১,০০০,০০,০০,০০০ দিয়ে নামার মতো পরিস্থিতি হয়, ওই যে এমএনসি গুলার মতো মনে করো যখন আ রবি দেশে ব্যবসা করার জন্য আসবে অথবা মনে করো আ ইন্টারন্যাশনাল কোনো একটা বিজনেস দেশে একটা তাদের ভেঞ্চারের মতো কিছু করবে, করবে। সে এভাবে করে না বাজেট ফিক্স করতে পারে। মনে করো ইউনিলিভার যখন দেশে অন্য কোনো আরেকটা লাক্স-টাক্স এগুলোর পরে আরেকটা প্রোডাক্ট যখন ও লঞ্চ করবে, ও বহু বছর ধরে এগুলো খেলে অভ্যাস। ও বলবে কি ৳১,০০০,০০,০০,০০০ র মধ্যে ৳২০০,০০,০০,০০০ আমার শুধুমাত্র কি ব্র্যান্ডিং এ খরচ করব। বাট এসএমই যারা আছে তাদের জন্য ব্যাপারটা এরকম না। এটা টোটালি হচ্ছে ওই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তোমার কাপড় যেরকম আছে সেরকম তুমি কাটবা। এবং এক্সাক্টলি লাস্ট ওয়ার্কশপে একজন ভাই একটা প্রশ্ন করছিল। উনি হচ্ছে মাজা ফুড এরকম টাইপের। খুব মজার কাজ করতেছেন। উনি হচ্ছে চাপা শুটকির বড়া এরকম টাইপের মজার জিনিস নিয়ে কাজ করতেছেন। সো ওই ভাই বলতেছেন যে যদি সারভাইভালি টাফ হয় ব্র্যান্ডিং করব কিভাবে? দেখো যখনই আবারও ব্র্যান্ডিংটাকে দূরের কিছু ভাবা হবে, তখন ব্রেইন অলওয়েজ চিন্তা করবে কি ব্র্যান্ডিং দূরের জিনিস। ভাই এখন দরকার নেই, এখন দরকার নেই। বাট ব্র্যান্ডিং যখন তোমার কাছে রেগুলার ডাল ভাত, তোমার ডাল ভাত তো খাইতে হয় নাকি? হুম। ভাত তো খাইতে হয় এট লিস্ট। খাওয়া লাগবে। পানি তো খাইতে হয়। পানি যদি খাইতে হয় ব্র্যান্ডিং করতে হবে। যদি এই টাইপের পার্সোনালিটি হয়, বিকজ আবারও বলতেছি ফাউন্ডার ড্রিভেন পার্সোনালিটি আমাদের এখানে। কজ তুমি তো এখানে গুগল না যে সুন্দর পিচাইয়ের মতো একজন সিইও রেখে দিবা। তাই না? তুমি তো গ্রামীণফোন না যে ইন্টারন্যাশনাল একজন সিইও রেখে দিবা অথবা ব্র্যান্ড এক্সপার্ট রেখে দিবা। যদি তুমি ছোট করে আস্তে বড় হইতেছো এরকম টাইপেরই হয়ে থাকো, তাহলে নিজের ভেতরে এটা তৈরি করো যে ভাই আমার যদি টিকতে কোনোমতে ৳৫০ লাগে, আমার কাছে যদি ৳৫৫ আসে, তাহলে ঠিক আছে আমি ৳৫ খরচ করব কিসে? ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ। আর যদি মনে করো না ভাই আমার কাছে ৳৫০ র ৳৫০ আসছে, তাহলে একদিন একটু মাছ না খেয়ে একটু ডাল খাবো, তাও এখান থেকে ৳১-৳২ বের করে হইলেও কি করব? ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর করব। খরচ করব। আর যদি মনে করো কোনো টাকা নেই, আমার কাছে ৳0 সেই দিনও আমি ব্র্যান্ডিং করব। কিভাবে? আমি কোনো না কোনো একটা উপায় তৈরি করব। কারণ ব্র্যান্ডিং কিন্তু আলাদা করে জাঁকজমকপূর্ণ বিশাল মিউজিক ভিডিও বানাইতে হবে না তোমাকে। বিশাল বিটবোর্ড দিতে হবে না তোমাকে। তুমি কি করবে এখানে? তুমি তোমার কাস্টমারের সাথে কমিউনিকেট করো। তুমি কনটেন্ট বানাও। কনটেন্ট বানাইতে তোমার কাছে কে টাকা চাইছে? যদি পারো তুমি ওই যে যেমন মাজাফুরের ভাইকে বলতেছিলাম, ভাই আপনি জাস্ট এইটা চিন্তা করেন যে উনি চাপা শুটকির বড়া নিয়ে কাজ করে। সো উনি জাস্ট এরকম করুক, ওখানে একটা ভিডিও এরকম তৈরি করুক, যেখানে হইতেছে ভাত নিতেছে, চাপা শুটকির বড়া নিতেছে, আর তার বন্ধুর কথা বলতেছে যে, আম আমার এক বন্ধু আছে, ওকে দাওয়াত দিলে মাছ বলে যে, "কখন প্লিজ পোলাও-টোলাও করবি না ভাই, আমাকে ভর্তা দিয়ে খাওয়াবি বা আমাকে শুটকি-টুটকি খাওয়াবি।" সো শুধুমাত্র ও না, এরকম অনেকেই আছে। এই গল্পগুলো বলেন। ভাই, তোমার কাছে টাকাও নাই, তোমার কাছে ক্রিয়েটিভিটিও নাই, তোমার কাছে লোকজন নাই, তোমার কাছে এই নাই। ওই যে ব্যবসা করবা কেন? কিছু না চাকরিও তো কিছু তো পাবো করতে না। হবে তোমাকে। তাই না? সেটাই। ডাল ভাত যেরকম তোমার নেসেসিটি, তোমার রেগুলারলি করতে হয়। তোমার যদি সুযোগ থাকে ব্র্যান্ডিং ও এরকম নেসেসিটি এন্ড রেগুলারলি করার চেষ্টা করো। আচ্ছা, আমি বুঝবো কিভাবে যে আমার ব্র্যান্ডিং ঠিকঠাকভাবে হচ্ছে কিনা? কিংবা আমি ঠিক পথে আছি কিনা? ধরেন আমি ওকে। শুরু করছি। হুম। এখন আমার পক্ষে আ ওয়ার্কশপে যাওয়া পসিবল হচ্ছে না। ইয়াহ, আমার নো পক্ষে প্রবলেম, কোনো পেইড কোর্স কেনা পসিবল নো হচ্ছে না। প্রবলেম। আমার কোনো মেন্টর নেই, আমার কোনো বড় ভাই নেই।
শুধুমাত্র আপনি আছেন। রিলসে আসছেন তার সামনে। ও আচ্ছা, এই মুহূর্তে এই এই ভিডিওটা? মুহূর্তে। সো আপনি এখন তাকে ওয়াও! একটু প্লিজ তুমি মাঝে, মাঝে এমনভাবে কথা বলা আমার খুব সিরিয়াস লাগে। হুট করে কি বললা যে, "আমার এটা নাই, ওইটা নাই, সেটা নাই।" আমি বললাম, "ওকে ঠিক আছে, নো প্রবলেম।" বাট বলল কি, "আপনি" মানে তাইলে এখন তুমি এমন একটা রেসপনসিবিলিটি দিয়ে দিছো, তুমি আবার প্রেশার দাও কিন্তু। যেহেতু আপনি এখন শুনতেছেন, আপনার এই মুহূর্তে সুযোগ নাই হচ্ছে কোনো পেইড কোর্স নেয়ার, কোনো এরকম ওয়ার্কশপ-টোয়ার্কশপ বা আ অনেক মানে ব্র্যান্ড কনসালটেন্ট হায়ার করার অথবা ব্র্যান্ডের লোকজন নিয়ে আসবেন। যেহেতু এখন পারতেছেন না। এই ভিডিও দেখেই আপনাকে লার্নিং নিতে হবে যে আপনি অলরেডি যে কাজগুলো করতেছেন, আপনি ব্র্যান্ডের রাস্তায় হাঁটতেছেন কিনা? তাহলে দিস আর ফর ইউ। আপনি দেখেন আপনি যে কাজগুলো করতেছেন, এগুলার ফলে আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে, তারা বারবার ফিরে আসে কিনা? নাম্বার 1। নাম্বার 2, আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে, তারা আপনার কাছে টাকা না খেয়েই আরো ২ জনকে বলে বেড়ায় কিনা? হুম, মানে কি? যে, "ভাই এই কয়টা টাকা রাখেন আর ২ টা কাস্টমাররে গিয়ে বইলেন।" এইটা করা লাগতেছে না। তারা নিজে থেকেই তাদের আশেপাশের লোকজনকে আপনার কথা ওয়ার্ড বলে। অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ। নাম্বার 1, কারেন্ট কাস্টমার রিপিট হচ্ছে কিনা? নাম্বার 2, তারা গিয়ে আরো কয়জনকে আপনার গল্প করে কিনা? নাম্বার 3, মানুষ আপনার সাথে নেগোসিয়েশন কমাইলো কিনা? মানে কি বার্গেইন তুলনামূলক আগের চেয়ে কমতেছে কিনা? এখন আপনি যে বলেন, "ভাই যত যাই বলি দিন শেষে এসে বার্গেন করে।" অনেকে আছে বার্গেন করা একটা মজা। মনে করো একটা এলাকার একজন দোকানদার, তার কাছে গিয়ে একজন গিয়ে বলতেছে যে, "আপনি তো মিয়া দামই কমান না, ধুরো মিয়া।" এই কথা হয়তোবা বছরের পর বছর বলে যেতেছে কিন্তু তার কাছ থেকে কিনে। এটা আবার দ্যাটস a different relationship. But what I'm trying to say is আশেপাশে চিপার অপশন পাইলেও মানে কম দামি জিনিস পাইলেও আমার কাস্টমার আমার থেকে সরে না গিয়ে আমার কাছ থেকেই কেনে কি না? আমি কি বুঝাতে পারতেছি? সো এইগুলো হইতেছে একদম বেসিক জিনিস। এরপরে তুমি যদি বলো ভাইয়া আরেকটু লেয়ার এড করেন, লেয়ার এড করেন। তাহলে আমি বলব হচ্ছে আরেকটা ভয়ংকর জিনিস আছে। আপনি যদি আজকে ব্যবসা বন্ধ করে দেন এই মুহূর্তে, কাট। আপনার কাস্টমাররা হাহাকার করা শুরু করবে কিনা, আফসোস করা শুরু করবে কিনা। আপনি বলতে পারেন মেবি এখন না, কিন্তু যেইভাবে আগাইতেছি আগামী ১ বছর পরে এরকম হাহাকার করতে পারে। গ্রেট। আগামী ১ বছর পর তাহলে আপনি একটা ব্র্যান্ড হওয়ার there's a very good chance ইনশাআল্লাহ। সো এরকম এখানে ৪ টা বললাম, এরকম আরো অনেকগুলো জিনিস হইতে পারে। সেগুলো দিয়ে তুমি মোটামুটি জাজ করতে পারো যে আমি ভাই ব্র্যান্ড হওয়ার রাস্তায় আছে কিনা। আপনি এক লাইনে আপনার ব্র্যান্ড সম্বন্ধে বলা শুরু করতে পারতেছেন কিনা? আপনার ব্র্যান্ডের একটা স্টোরি আছে কিনা? এই সবগুলা আসলে খুব ইম্পোর্টেন্ট। বুঝছো? যে একটা গল্প থাকা, মানুষের মেমোরিতে জায়গা করে রাখা। these are also important. আচ্ছা এই ব্র্যান্ডের স্টোরিটা আমি পাবো কোথায়? আমি ও শুরু করছি ধরেন এক্সাম্পল দেই ধরেন আমি জুব্বা বেচি। হুম, 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 আমি জুব্বা বেচি। হুম, হুম, আমার স্টোরিটা কি করব? এখন অলরেডি আপনি যদি মার্কেটে দেখেন আমরা আসলে হুম, আশেপাশে দেখে ইন্সপায়ার্ড হই। হুম, হুম, সমস্যাটা হলো আমরা যারে দেখি আমাদের থেকে একটু বড় কিন্তু অলরেডি করছে, ভালো কিছু করছে ওরটাই কপি করতে ইচ্ছা করে। হুম, হুম, সমস্যা নেই। ১ম এ কপি করা উচিত, আমি তো কপি করি। সো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার স্টোরিটা আমি কোথায় খুঁজলে পাবো? পিওর। আমি যেখান থেকে মাল আনতেছি ঐখানে খুঁজবো? আমি কি আমার প্রোডাক্ট যেখানে আছে সেখানে খুঁজবো? ওয়াও! আমি কি আমার কাস্টমারের ভিতরে খুঁজবো? কোথায় খুঁজবো? মাশাআল্লাহ ফয়সাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আমিন। তোমার কথা শুনতেই আমার ভাল লাগে মাশাআল্লাহ। আমার ভাল লাগে। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। আ নজর না লাগুক। সো ফয়সাল, ঘটনা হচ্ছে কি বলতেছো? যে ভাই আমি শুরু করে দিছি। আপনি যেহেতু বলতেছেন ব্র্যান্ডের জন্য স্টোরি ইজ ইম্পোর্টেন্ট। তাহলে আমি স্টোরিটা পাবো কই? আচ্ছা, সহজ সরল কথা। স্টোরি ৪ জায়গায় লুকায় আছে। নাম্বার 1, স্টোরি থাকতে পারে ফাউন্ডারের গল্পে। তুমি ফাউন্ডার। তুমি বলছো তুমি জুব্বা নিয়ে কাজ করো, তুমি আতর নিয়ে কাজ করো। তুমি কাজ করো হইতেছে কোনো মেশিনারিজ নিয়ে, ইলেকট্রনিক্স আইটেম নিয়ে অর এনিথিং। তোমার পার্সোনাল কোনো একটা গল্প থাকতে পারে। যে কারণে তুমি ব্যবসাটা হয়তো শুরু করছো। যে কারণে ব্যবসাটা করাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের একটা ব্র্যান্ড নাম কি? বিগ শট। ইউ নো অলরেডি। প্লাস সাইজ, রাইট? 3XL থেকে 8XL এর মেইলদের জন্য ফ্যাশনেবল আইটেমস। আমরা কিন্তু ব্যবসাটা যখন শুরু করি প্রায় ৪ বছর আগে, ৪.৫ বছর আগে, তখন ফাউন্ডার অর্থাৎ ফারহানের গল্পটাই আমরা মানুষের কাছে প্রমোট করতাম। ও একজন 8XL মানুষ। ওর ড্রেস সেভাবে পাচ্ছে না। সো আমাদের কনটেন্টের মধ্যে আমরা সেভাবে বলতাম না গল্পটা। কিন্তু গল্পটা আমাদের অডিয়েন্সরা জানতো। কোনো না কোনোভাবে গল্পটা আমরা ট্রান্সফার করার চেষ্টা করতাম। সো দ্যাট ওয়াজ আ ফাউন্ডার ড্রিভেন স্টোরি টেলিং। ফাউন্ডারের গল্পই ছিল আমাদের ব্র্যান্ডের গল্প।
তো এইটা তুমি খুঁজে পাইতে পারো যে অনেক সময় ফাউন্ডারের এখন তুমি বলতে পারো যে ভাই আমি জাস্ট ভাই এক জায়গা থেকে এক জায়গায় খুব একটা লাভ মনে হয়েছে তাই এই জায়গার জিনিস নিয়ে এসে এই জায়গায় বিক্রি করার চেষ্টা করতেছি। আমার আলাদা করে এরকম কোনো একটা ঠেকা পড়ে নাই। তার মানে কি মনে করো এই গ্রামে মানুষ পানি পাচ্ছিল না, আমি এরকম করে পানি নিয়ে এসেছি। না ভাই এরকম কিছু না। এই গ্রামে পানি ছিল, আমি আবার পানি নিয়ে আসছি, বেচার চেষ্টা করতেছি। ওকে, তাইলে তো আর ফাউন্ডারের গল্প এখানে হচ্ছে না, রাইট? তাহলে আরো ৩ টা জায়গা থাকতে পারে। সেকেন্ডলি হইতে পারে তোমার প্রোডাক্টের গল্প। অর্থাৎ তুমি এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছো বা এমন কোনো কাজ করতেছো, এই প্রোডাক্টটারই খুব সুন্দর করে স্টোরি টেলিং করা পসিবল। সো এখন আমি এটা ডেপথে যাইতেছি না। স্টোরি টেলিং প্রোডাক্টের অনেকভাবে হইতে পারে। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যদি খাবার হয়, বুঝছো? "হোয়াই দিস ফুড ইজ অ্যামেজিং।" এই ফুডটা আ কোন কালচার থেকে তুমি পাইছো থেকে শুরু করে এই ফুডটা মানুষ খেলে কোন ইতিহাসের কথা মনে পড়ে, কোন মেমোরির কথা মনে পড়ে অথবা ফুডের কোয়ালিটি, ফুড স্বাস্থ্যের জন্য ভালো, আ হাউ দিস ফুড ইজ স্পিরিচুয়ালি ইম্পোর্টেন্ট। এরকম অনেক কিছু হইতে পারে একটা ফুডের, রাইট? ৩ নম্বরে তুমি পেতে পারো হচ্ছে ডে টু ডে অপারেশনস থেকেই তুমি গল্প খুঁজে নিতে পারো। ডে টু ডে অপারেশনসে কিভাবে তোমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে বেটারভাবে পৌঁছে দেওয়া হলো, কিভাবে কাস্টমারের কোনো একটা প্রবলেমকে সলভ করা হচ্ছে, কিভাবে তোমার টিম প্রোডাক্টের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য কাজ করে যাচ্ছে। আহ, এইরকম নানান গল্প আসলে প্রতিদিন হইতে থাকে, হ্যাঁ তোমার খোঁজার মতো চোখ লাগবে। হুম। আমাদের লাস্ট ওয়ার্কশপে একটা ভাই আসছিলেন, উনি হচ্ছেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। সো ওই ভাইয়াকে মজা করে আমি বলতেছিলাম যে আপনারা আসলে গল্প খুঁজে পান না, খোঁজার মতো চোখ লাগবে। যেমন এই ভাইটাকে একটু জিজ্ঞাসা করেন, যেই জমি দেখে সেটাই ওনার কাছে মনে হয় এটা বেচে দিই, এবং উনি বলছে আসলেই ভাই ডিএচএস এ ঢুকে মনে হচ্ছিল যে না এটা বেচে দিই, ওটা বেঁচে বেচে দিই। দিই। তুমি ঘটককে দেখলে দেখবা উনি সবার মধ্যে বলকে ভাই আপনাকে একটা বিয়ে করাই দিই, এরকম একটা মনে ফিলিং আসবে। সো খোঁজার মতো আসলে চোখ চোখটা লাগবে। ইম্পর্টেন্ট। তাহলে তুমি ওই যে ৩ নাম্বার ডে টু ডে অপারেশনস এর গল্পগুলা খুঁজে বের করতে খুঁজে বের পারবে। করতে অ্যান্ড পারবে। নাম্বার 4, দিস ইজ অ্যামেজিং, যে কিনা আর কোনো কিছু বুঝলো না, সে এট লিস্ট কাস্টমারের গল্প নিয়ে প্রমোট করতে পারে। কাস্টমারের গল্প ভাই এট লিস্ট থাকবেই। যেমন রিভিউ নেয়া, এটা ওয়ান অফ দ্য ওয়ে। এর বাইরেও কাস্টমারের আরো অনেক রকমের গল্প থাকে, সেগুলা তুমি ইউটিলাইজ করতে পারো। সো এই ৪ টা জিনিস তুমি পাইতেছো। একটা হচ্ছে ফাউন্ডারের গল্প, প্রোডাক্টের গল্প, ডে টু ডে অপারেশনস অ্যান্ড ফাইনালি কাস্টমার রিভিউ। কাস্টমারের গল্প। এবং মজার ব্যাপার কি জানেন? আমার ব্যবসায় আমি এই সেম ৪ টা জিনিসই ইউজ করি। হয়তো মাশাআল্লাহ। এভাবে হিসাব করে করা হয়নি। বাট সবথেকে ইজি হুম, যদি হুম, বলেন হুম, যে মানে প্র্যাকটিক্যাল কথা বলো। এটা তো হুম। আমি বললাম প্র্যাকটিক্যাল কথা বলো। কোনটা করলে সবথেকে ভালো কাজ ওকে, হবে? ওকে। হ্যাঁ, তোমার সো কোনটা হয়? ১ম কথা হচ্ছে আমরা ২ বন্ধু ব্যবসা শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ? ফাউন্ডারের টাকা গল্প। ছিল না 0 থেকে। ফাউন্ডারের খুব গল্প। ভালো চলছে। ২য় ব্যাপার হচ্ছে মানিক দোকান চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ও, অপারেশনস অপারেশনস এর গল্প। 3rd বিউটিফুল। বিষয় হচ্ছে যে ভাইয়া আসছে ওই অনেক চুয়াডাঙ্গা থেকে, বরিশাল থেকে, কাস্টমারের গল্প। ঢাকা থেকে। বিউটিফুল। আর 4th ব্যাপার হচ্ছে যে ড্রিম সাইকেল স্টোরে এসে কেমন লাগলো, ওকে, হ্যাঁ? ওকে, এবং সাইকেলটা চালায় কেমন লাগলো, ওকে, ওকে। প্রোডাক্টের রিভিউ এভরিথিং কাস্টমার মুখ দিয়ে। মাশাআল্লাহ, এবং অবশ্যই তোমাদের আরো কনটেন্ট আছে। সেটা হচ্ছে আরো এই যে আছে প্রোডাক্টের গল্প যেটা, সেটা প্রোডাক্টের হচ্ছে সাইকেলটা কেমন, এই সাইকেল যে রকটারের এই সাইকেলটা এমন, অমুক এই সাইকেলটা তেমন। এক্সাক্টলি, এক্সাক্টলি তোমরা এই ৪ রকমের কনটেন্ট নিয়ে কিন্তু কাজ করতেছো ভাইয়া। করতেছি। এবং এর মানে এই ৪ টা জিনিস এভাবে যদি কেউ দেখতে পারে, সে আর কখনোই বলবে না যে আসলে আমি কোন গল্প বলবো? আর গল্প বলাটা ইম্পোর্টেন্ট, বিকজ গল্প আসলে মানুষের মনে তোমার নামটা গেঁথে দেয়। গেঁথে দেয়। এবং আমি বলব যদি আপনি সেলস বাড়াতে চান, মানে আমি নিজের প্র্যাকটিক্যাল দেখছি। হুম, হুম। সেলসের সবথেকে বড় আপনি যদি কাস্টমার রিভিউ নিতে পারেন। কারণ আহ আপনি কিচ্ছু পারেন না। আপনি এত কিছু পারেন না। আপনি জাস্ট এক্সাক্টলি, কাস্টমারের মুখ দিয়ে আপনার প্রোডাক্টের সম্পর্কে কথাগুলো শোনেন। ট্রু। আমি দেখছি আমাদের যখন আমাদের পুরো অর্গানিক। সো আমি ইয়া, দেখছি আমার যখন ২০ মিলিয়ন রিচ আসছে কিংবা ভিউজ আসছে, হ্যাঁ। সেখান থেকে আমার সেল ৭,০০,০০০ ৮,০০,০০০ টাকা। হুম, হুম, বাট হুম। আমি ১.২ মিলিয়ন ভিউজ আসছে, ২০,০০,০০০ প্লাস টাকা সেল হইছে। পুরোটাই অর্গানিক। বারাকাল্লাহু ফিক। মানে ক্যান ইউ জাস্ট, মানে এটা যারা শুনতেছেন তারা ব্যাপারটা আই হোপ এটা ধরতে পারবেন। কিন্তু এই ব্যাপারটা খুবই সিরিয়াস যে আ আমি ১ মিলিয়ন ভিউজ আনি, আমার সেল হয় ৳২০,০০,০০০। কিন্তু আমার ১ মিলিয়ন থেকে ১.৫ মিলিয়নে পৌঁছে গেছে। তাহলে তুমি বলবে, "ও তাহলে এখন কি ৳৩০,০০,০০০ হবে?" না, হয়ে যেতে পারে ৳৪০,০০,০০০। বলা যায় না। হইতে পারে। কারণ এমন অডিয়েন্স তখন আসা শুরু হচ্ছে। আর আ আবার এখানেও প্রশ্ন আসে, ভিউজ আসলেই কি সেল হয়? এটা ডিপেন্ড করতেছে আপনার কনটেন্ট আসলে কতটা ভ্যালু ড্রিভেন হয়। রাইট। আপনি এমন কনটেন্ট বানাচ্ছেন যেখানে কিনা আপনাকে মানুষ সিরিয়াসলি নেয় না। হাসির পাত্র হয়ে প্রচুর ভিউজ আসতেছে। এইখানে আবার সেল এক্সপেক্ট করা যায় না। বাট ইউ গাইস আর ডুইং অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। 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 আগে আমাকে বলো তোমরা ঢাকায় কবে আসতেছো? ব্রাঞ্চ কবে হইতেছে? খুব দ্রুত চলে আসতেছি। হয়তোবা এই ভিডিও পাবলিশ হইতে তোমরা ঢাকায় নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জাস্ট দোয়া ইনশাআল্লাহ, লাগবে। ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ। ড্রিম সাইকেল স্টোর অলরেডি ঝিনাইদহে ওয়ান অফ দ্য লার্জেস্ট
স্টোর আলহামদুলিল্লাহ এবং ইউ গাইজ আর ডুইং অ্যামেজিং থ্রু আউট দ্য কান্ট্রি যেহেতু সারা দেশে তোমরা ডেলিভারি করো। অনেক দিন ধরে চাহিদা ছিল ঢাকায় কবে আসবা, ঢাকায় কবে আসবা, অ্যান্ড ফাইনালি ইউ গাইজ আর কামিং, রাইট? আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাই মাশাআল্লাহ। অনেক হেল্প করছে এইজন্য সাজ্জাদ না, ভাইকে না, অনেক না, আল্লাহু ধন্যবাদ। আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিস ইজ অলসো গুড। দেখো তুমি যে বলতেছো না ভাইয়া ব্র্যান্ডের স্টোরি কিভাবে কি হয় না হয়। তোমার সাথে সাইকেল চালাতে, চালাতে সেদিন ব্র্যান্ডের স্টোরি নিয়ে গল্প করতেছিলাম, রিমেম্বার? হুম, দেখো তুমি যখন এরকম বলবা যে আম আমরা আ সাইকেল আমরা সাইকেল বিক্রি করি। আমরা সাইকেলের সবচেয়ে বড় দোকান হইতে চাই। তখন তোমার টিমও না এভাবেই চিন্তা করবে, কোনো সমস্যা নাই। তখন তোমাদের কম্পিটিটর হবে কারা? অন্যান্য সাইকেলের দোকান, তোমার কম্পিটিটর এই সেই। অথচ তোমার টিম যদি এভাবে চিন্তা না করে, এভাবে চিন্তা করে যে আমরা তো ড্রিম, আমরা তো ড্রিম সাইকেল স্টোর। একজন কাস্টমার বা কোনো একজন ব্যক্তি তার লাইফে যেই ড্রিমটা অ্যাচিভ করতে চায়, সেইটার সঙ্গী হতে পারি আমরা। তার এই জার্নিটায় পৌঁছানোর জন্য আমরা একটা গতি দিতে পারি। হাউ? একজন মানুষ একটু স্বাস্থ্য বেড়ে গেছে। তিনি চাচ্ছেন আবার আগের মতো চঞ্চল হতে, হ্যাঁ? ওকে, দিস সাইকেল ক্যান বিকাম ওয়ান অফ দ্য এলিমেন্ট যেটার মাধ্যমে উনি উনার আবার কি বলে, খুব চঞ্চল লাইফে ফেরত আসতে পারে। মানে ফিট অ্যাক্টিভ লাইফে ফেরত আসতে পারে। কোনো একজন মানুষ বহু বছর ধরে বলতেছে যে, "আমি তো ফোকাস করতে পারি না। আমি কোনো একটা কাজ করতে চাই কিন্তু ফোকাস করতে পারি না।" সকালে ঘুম থেকে উঠে ১ ঘন্টা সাইকেল চালায়া দেখেন। ১ মাস। আপনার ডোপামিন রিলিজের জন্য যে ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আটকে থাকা, সেখান থেকে আপনার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। আপনি কিভাবে করে আবারও ফেরত আসেন। যেকোনো একটা কাজ ধরবেন, ফোকাসড হয়ে থাকবে ব্রেইন। সো আমার কাছে মনে হয়েছে যে ড্রিম সাইকেল স্টোর শুধুমাত্র সাইকেল স্টোর না হয়ে গিয়ে ওরা মানুষের ড্রিমে পৌঁছানোর জন্য একটা ড্রাইভিং ফোর্স হতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেখানে প্যাডেল দিয়ে, দিয়ে আসলে কি হচ্ছে? ড্রিমের দিকে পৌঁছাচ্ছে। তো আমার মনে হয় তুমি এরকম যখন ব্র্যান্ডিং করবা তখন খুব ভালো হবে। ইনশাআল্লাহ। এই দিস আর ব্র্যান্ড স্টোরিজ ভাইয়া। আ অনেক সময় আমি সেদিন রকমারিতে ভাইয়া একটা সেশন নিচ্ছিলাম। তো এই প্রশ্নটা আসে যে আ রকমারি কি সবচেয়ে বড় বইয়ের দোকান হবে? নাকি রকমারি একটা বই পড়ুয়া জাতি তৈরি করবে? দেখো টিম যখন চিন্তা করে ভাই আমাদের সেল বাড়াইতে হবে, আমরা সবচেয়ে বড় দোকান হবে। তখন তোমার কম্পিটিটর হচ্ছে ওয়াফি লাইফ বইয়ের দোকান অথবা এফ কমার্সে যারা বই বিক্রি করতেছে তারা তোমার কম্পিটিটর। অথবা কম্পিটিটর হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল স্টোর। আর যখন তুমি চিন্তা করবা আমি বই পড়ুয়া জাতি তৈরি করতে চাই, তখন তাদের আর কম্পিটিটর মনে হবে না। তখন কম্পিটিটর হয়ে যাবে হচ্ছে আ বই পড়তে ভাল লাগে না। এই যে মাইন্ডসেট, এটা তখন তোমার মাইন্ডসেট চেঞ্জ করবা। মাইন্ডসেটটার এগেইনস্ট এ ফাইট করবা। তখন তুমি সারা দেশের 1% অডিয়েন্স নিয়ে কাজ না করে তুমি বিশাল অডিয়েন্সকে পাবা। তোমার কনটেন্ট তখন তাদের সাথে কথা বলবে, তাদেরকে ফেরত আনাবে। সো আমার কাছে মনে হয় যে এই যে ব্র্যান্ডের স্টোরিটা, ভিশনটা এটাকে ক্ল্যারিটির মাধ্যমে ফাউন্ডার ধারণ করা, টিমের ভেতর ধারণ করা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এটা ব্র্যান্ডকে যেরকম বড় বানায়, ব্র্যান্ডের টিম মেম্বারদেরও কাজ করার একটা বিশাল আনন্দ দেয় আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একজন উদ্যোক্তার এবং হুম। ফাউন্ডারের পার্সোনাল ব্র্যান্ডিং কতটা ইম্পোর্টেন্ট? পার্সোনাল ব্র্যান্ডিং এই সময় অনেক ইম্পর্ট্যান্ট। ফার্স্টলি ইটস নট অ্যাবাউট B2C সেলস মানে হচ্ছে তোমার চেহারা দিয়েই তোমাকে যে বিক্রি করতে হবে আ মানে একদম এন্ড কাস্টমারের কাছে, সেজন্যই পার্সোনাল ব্র্যান্ডিং লাগে তা না। পার্সোনাল ব্র্যান্ডিং অনেক কাজ দেয়। একটা উদাহরণ হচ্ছে B2C যেটা বলছিলাম, মনে করো জামশেদ মজুমদার। তাকে চেনে মানুষ, তিনি একদম ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করতেছেন। আবার অনেক ফাউন্ডারকে দেখা যাবে যে একদম এন্ড কাস্টমার ওইভাবে করে না চিনলেও তার চেনা জানার কারণে, তার পার্সোনাল ব্র্যান্ডিংটা হওয়ার কারণে তার নানান ইনভেস্টর থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ করা তার জন্য ইজি হয়ে যায়। যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আম আমাদের বিগ শটের কি হলো একবার ঈদের আগে আ আমাদের ডেলিভারি খুব হ্যাসেল পড়ে যায় না? ডেলিভারি তো খুব ইম্পোর্টেন্ট হয়ে যায়। সো দেখা গেল স্ট্রিট ফার্স্টে আমাদের অ্যাকাউন্টটা হুট করে ব্লক হয়ে গেছে। হতে পারে। কারণ টেকনিক্যাল বিষয়, অনেক অ্যালগরিদম সেট করা থাকে। দেখা গেল যে অনেক ভুল ইনফরমেশনের কারণে তোমার হয়তোবা অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। ওই সময়ে আমাদের বিগ শট যদি কি করে রেগুলার প্রসেস এ যায়, তারা একটা অ্যাপ্লিকেশন করবে, এই হবে, সেই হবে। ঠিক আছে, একটা একটা সময় নিয়ে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে। বাট পার্সোনাল ব্র্যান্ডিং কতটা ইম্পোর্টেন্ট? জিয়ন ভাই আমাকে চিনে। স্ট্রিট ফার্স্টের মালিক জিয়ন ভাই আমাকে চিনে। আমি ভাইকে বললে ভাই টিমকে বলে না। ভাই নিজে ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট খুলে দিয়ে বলে, "ভাই চেক করেন হয়ে গেছে।" আমি কি তোমাকে বুঝাইতে পারতেছি? 100%। সো পার্সোনাল ব্র্যান্ডিং শুধুমাত্র আমার এই দিকের সেলস জাস্ট যে কি বলে কনটেন্ট দিয়ে আমার অ্যাড দিয়ে সেলস বাড়ায় না ভাইয়া। তুমি জাস্ট চিন্তা করো ওই অ্যাকাউন্টটা যদি আরো কয়েক ঘন্টা বন্ধ থাকতো, পুরো সেলসই বন্ধ। ঝামেলা না? সব বন্ধ। সো তোমার যে কত জায়গায় পার্সোনাল ব্র্যান্ডিং হেল্প করবে আলহামদুলিল্লাহ। ভাই, হুম। ব্র্যান্ড বিল্ড এর জন্য কনটেন্ট কতটা জরুরি? মানে কতটা জরুরি কিভাবে বলবো? 80% 60% এরকম?
আমাকে বললে 100%। 100% জরুরি। মানে কতটা জরুরি? তুমি তো ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছ। জি। ব্র্যান্ড বিল্ডিং যদি তুমি একটা যুদ্ধের মতো চিন্তা করো। তুমি ব্র্যান্ড বিল্ড করবা, এটা তোমার একটা পারপাস। ওকে? এটাই একটা ব্যাটল। এখন যুদ্ধ করার জন্য কি লাগে? এনিমি লাগে। হুম, এনিমি হইতে পারে তোমার, মনে করো যে আ তোমার পারপাসের সাথে ম্যাচ করতেছে না যেই ঘটনাগুলো। মনে করো তুমি চিন্তা করলা যে তুমি সাইকেলের ওই যে ব্র্যান্ড তৈরি করতেছো, অলরেডি তোমরা যেটা করতেছো। কিন্তু সাইকেল মানুষ যেই কারণে কিনে না, বা সাইকেল যেই কারণে মানুষ চালাতে চায় না, এই যে বিষয়গুলোকে তুমি ধরে চিন্তা করলে, এগুলো একেকটা হচ্ছে এনিমি। ওকে? অ্যান্ড তুমি বলো না যে ভাই মোটরসাইকেল মানুষ কিনে মোটরসাইকেলের এগেইনস্ট এ কাজ করব। না, দ্যাটস নট দ্য থিং। হ্যাঁ, আমরা কিছু এনিমি পাইলাম। এখন মনে করো কেউ চিন্তা করলো সাইকেল তো এক্সপেনসিভ। এটা একটা মাইন্ডসেট না? এইটার এগেইনস্ট এ ফাইট করতে হবে না? জি। হ্যাঁ? আদারওয়াইজ কি ব্র্যান্ডটা বিল্ড করা যাবে? না। ব্র্যান্ড বিল্ড করা যাবে না। সো আমি সাইকেলের একটা ব্র্যান্ড তৈরি করব, এবং আমি এনিমি হিসেবে খুঁজে পেলাম ওই মাইন্ডসেট যেটা হচ্ছে বলতেছে সাইকেল কেনা এক্সপেনসিভ। ওকে? এরকম আরো অনেকগুলো শত্রু থাকতে পারে। ছোট শত্রু, বড় শত্রু অনেক রকমের। সো তুমি বললা কি এই শত্রুকে মারবো এখন আমি। একটা স্ট্র্যাটেজি তৈরি করব। এই যে তুমি এখন স্ট্র্যাটেজি বানাবা, তুমি এখন ট্যাঙ্ক নিয়ে আসতে পারো, তলোয়ার নিয়ে আসতে পারো, এটা নিয়ে আসতে পারো, গুলাইল দিয়ে মারতে পারো, কাতুকুতু দিয়ে মেরে ফেলতে পারো। আই ডোন্ট নো, সরি। শত্রু যেমন স্ট্র্যাটেজি হবে তেমন, রাইট? জি। মনে করো মশা আসছে, তুমি কামান নিয়ে যাবা? না। আবার মনে করো বিশাল হাতি-টাতি কিছু একটা তোমাকে অ্যাটাক করতে আসছে, তুমি তো অ্যারোসল স্প্রে করবা না। সো কনটেন্ট হচ্ছে এমন এক অস্ত্র, সেটা ওই মশাতেও কাজে লাগে, হাতিতেও আবার কাজে লাগে। বিকজ কনটেন্ট আলাদা করে তো কিছু না। কনটেন্ট তো আলাদা কোনো কিছু না। তুমি যা বানাবা, যেমন বানাবা ওইটাই কনটেন্ট। তুমি মনে করো হাতিকে টার্গেট করছো, সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করো। তুমি পিঁপড়াকে টার্গেট করছো, সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করো। ডিফারেন্ট কনটেন্ট তৈরি করতে পারো। অর্থাৎ তোমার ডিফারেন্ট অডিয়েন্সের জন্য তার যে মাইন্ডসেট হোক, যেই রিজনে তোমার এটা না কেনার চান্স আছে, সেটার এগেইনস্টে তুমি ফাইট করতেছো, অথবা যেই কথাগুলো বললে তিনি কিনতে পারেন, সেই টাইপের কনটেন্ট তৈরি করো। সো আমি দেখতেছি যে খুব মানে আমি তো এরকম কোনো ব্যবসা দেখি না, হয়তো বা 99.99% ব্যবসার জন্যই কনটেন্ট ইজ ইম্পর্টেন্ট। এখন তুমি যদি বলো ভাই আমি অনলাইনে আসবো না, আমি একটা মুদির দোকান, তাইলে আমি আর কিছু বলতেছি না আপাতত। বিকজ তুমি বলতেছো তুমি তো একটা ব্র্যান্ড বিল্ড করবা। হ্যাঁ, তুমি বললা ভাইয়া আমি যদি সারা দেশে 20টা আউটলেট দিয়ে রাখি, আমার কি কনটেন্ট দিতে হবে? না, তাইলে ওগুলা আর কনটেন্ট না। তুমি যদি যে ব্যানার টাঙাও, তুমি যদি ওখানে ডিসকাউন্ট কথাটা লেখো, অথবা উপরে একটা তোমার নাম লেখো, এটাই তাইলে তোমার কনটেন্ট ভাই। তোমার কাস্টমারদের ঢোকানোর জন্য তোমার সেলসম্যান যে বলে যে, "আসসালামু আলাইকুম স্যার, প্লিজ আসুন।" তাইলে এইটাই কনটেন্ট তোমার। কারণ এই বিষয়গুলোকে ডিজিটালি যখন নিয়ে আসি, তখন ডিজিটাল কনটেন্ট। সো অনেক প্যাচে অনেক অ্যান্সার দিছি। কনটেন্ট অনেক সহজ জরুরি। অ্যান্সার, তুমি ডিজিটালি গ্রো করতে চাচ্ছ, সো কনটেন্ট ইজ ইম্পোর্টেন্ট। ভাইয়া ব্র্যান্ডিং এর সাথে মার্কেটিং আর সেলস এর কি সম্পর্ক? গুড। তোমার খবরও ছিল যদি তুমি বলতে ভাই পার্থক্য কি? এই মানে পার্থক্য শুনতে আমি ফেড আপ। সো ব্র্যান্ডিং এবং সেলস এর মধ্যে সহজ সরল সম্পর্ক হচ্ছে ভাই, ব্র্যান্ডিং যদি প্রপারলি হয় তাহলে সেলস বাড়ে। বাড়বে। এখন সেলস কি কালকে বাড়বে? নোপ। তুমি ব্র্যান্ডিং তোমার যত স্ট্রং, ব্র্যান্ডিং টেকস টাইম। ব্র্যান্ডিং যত স্ট্রং, তোমার সেলস তত মানে স্ট্রংলি বাড়ে। তো ইট জাস্ট টেকস টাইম। আর মার্কেটিং আর ব্র্যান্ডিং এর মধ্যে সম্পর্ক হচ্ছে, তুমি মার্কেটিং ইজ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ভাইয়া। ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিগুলা কেন করব? ব্র্যান্ডিং, ব্র্যান্ড ভিশন, ব্র্যান্ড স্টোরি, ব্র্যান্ড পারপাস ক্লিয়ার না থাকলে যা ইচ্ছা তা করবা। আজকে এই অ্যাক্টিভিটি করবা, ওই অ্যাক্টিভিটি করবা। ভালোমতো যদি প্রশ্ন করি যে, "ভাই এইটা আপনার ব্র্যান্ড পারপাস এর সাথে কিভাবে ম্যাচ করে?" কনফিউজড হয়ে যেতে পারে। সো ব্র্যান্ড পারপাস যখন ক্লিয়ার, ব্র্যান্ড যখন ভিশন ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, তখন অ্যাক্টিভিটি গুলা মানে মার্কেটিং গুলা সেরকমভাবে অ্যালাইনড হয়। সো দিস আর দ্য রিলেশনশিপ। ভাইয়া লাস্ট যেই আপনার প্রোগ্রামটা হলো, হুম, হুম, এখানে অনেকজন আসছে। সবার সাথে কথা বলছেন। বিভিন্ন রকমের পজিটিভ কোয়েশ্চেন পারছেন। হুম, হুম। বিভিন্ন ধরনের তাদের প্রবলেম পাইছেন। ইয়াপ। সো কোন প্রবলেমটা সবথেকে বেশি ফেস করে এখানে? কোন প্রবলেমটা বেশি ফেস করে? কনটেন্ট স্ট্র্যাটেজি নিয়ে অনেকেই একটু ভোগে যে আমি আমি তাইলে কীরকম কনটেন্ট বানাবো? আমি তো কনটেন্ট বানাচ্ছি, কীভাবে করব? আরেকটা প্রবলেম ফেস করে হচ্ছে অ্যাড রানের সময় কী টাইপের কনটেন্ট দিবে? আরেকটা প্রবলেম আসে হচ্ছে যে আ দেখা যাচ্ছে প্রচুর সেলস অ্যাডের মতোই শুধু কনটেন্ট তৈরি করতেছে। অ্যাওয়ারনেস বা আরও অনেক লেয়ারের কনটেন্ট আছে, সেগুলো ওইভাবে করতেছে না। আ
এই টাইপের প্রবলেমগুলো খুব কমনলি পাওয়া যায় বিকজ এইগুলো ওই যে তোমার ব্র্যান্ডিং যদি একটা ব্যাটল হয়, বিজনেস যদি একটা ব্যাটল হয়, ওয়ান অফ দ্য ওয়েপন কি তোমার কন্টেন্ট। সো এইখানে স্ট্রাগল করতে দেখি, স্টোরি টেলিং, কন্টেন্ট এই জায়গাটায় স্ট্রাগল করে। আচ্ছা ভাই, সবাই যদি কনটেন্ট নিয়ে এত বেশি প্রবলেমে পড়ে, হুম। তাহলে আমি কিভাবে কনটেন্ট করলে আমার ব্যবসাটাকে আরো গ্রো করতে পারি? সো কনটেন্টের মাধ্যমে কেউ যদি গ্রোথ আনতে চায়, এটা হতে পারে তার চ্যানেলের গ্রোথ, হতে পারে তার বিজনেসের অর্গানিক কন্টেন্টের মাধ্যমে ওভারঅল সেলসের গ্রোথ। দিস ইজ আ কমন ফর্মুলা। এটাকে তুমি বলতে পারো 3C। 3C। সি। কনটেন্টের যেরকম সি, সো এটা এভাবে মাথায় রাখতে পারো 3C। কনটেন্টের ৩টা লেয়ার ইউজ করতে হবে গ্রোথের জন্য। নাম্বার 1 কিউরিওসিটি। 3C এর একটা হচ্ছে কিউরিওসিটি। কিউরিওসিটি। তুমি এমন সব কনটেন্ট বানাতে হবে যেগুলো হচ্ছে মানুষকে কিউরিয়াস করে, যেগুলো তোমাকে খুঁজে পেতে হেল্প করে। তুমি যদি ১০০টা কনটেন্ট বানাও, তার মধ্যে ৭০টা ৭৫টাই কনটেন্ট হবে তোমার কি? এই কিউরিওসিটি টাইপ কনটেন্ট। এই কনটেন্টগুলোর ধরন আমি তোমাকে একটু বলি। কনটেন্টগুলোর ধরন হচ্ছে, এগুলো এমন কনটেন্ট হইতে হবে যেগুলা কিনা খুব বেশি বড় না, ছোট, ছোট কনটেন্ট, এবং এইগুলা দেখার জন্য আমার ব্রেইন খাটাইতে হয় না। কথা বুঝছো? মাত্র ২ টা কথা বলছি। একটা কি? ছোট, ছোট এবং আরেকটা কি? ব্রেইন ব্রেইন খাটাতে হয় না। খাটাইতে হয় না। এখানে এই যে লং কনটেন্ট হবে না। ঠিক আছে? কোনো বড় পডকাস্ট হবে না। পডকাস্ট থেকে ছোট শর্টস হইতে পারে। অথবা আমার এখানে খুব মজার এন্টারটেইনমেন্ট সেগমেন্টের জিনিস হইতে পারে, এডুকেশন সেগমেন্টের হইতে পারে। ওই দিকেও আমি ৪ টা আরো জিনিস আছে আই ক্যান শেয়ার। বাট সহজ সরল কথা, ওই যে ছোট্ট বাচ্চারা যেরকম ভিজুয়াল দেখে না? বেবি শার্ক ডু 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 ডু, ব্রেন খাটাইতে হয়? ওর ব্রেন খাটাতে হবে না। সো এরকম তুমি ১০০ টা কনটেন্টের মধ্যে ৭০ টা কনটেন্টই বানাবা কিরকম টাইপের? যেগুলার অডিয়েন্সের ব্রেন খাটাতে হয় না। তোমার ব্র্যান্ডের সাথে যায়, এরকম কনটেন্ট। এগুলা কি করবে? এগুলা মানুষের হচ্ছে সারফেস লেভেলে, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার সারফেস লেভেলে ঘুরে বেড়ায় এবং মানুষকে আসলে অ্যাট্রাক্ট করে তোমার পেজের দিকে নিয়ে আসে, তোমাদের দিকে নিয়ে আসে। বাট শুধুমাত্র এই কিউরিওসিটি তৈরি করা কনটেন্ট তৈরি করলে আসলে অডিয়েন্স হ্যাঁ। টিকে না। তারা আসবে ঠিক আছে, বাট তাকে ধরে রাখার জন্য তোমার সেকেন্ড লেয়ার অফ কনটেন্ট, এটাকে বলতেছে কমিউনিটি। কমিউনিটি। 3C। নাম্বার 1 কিউরিওসিটি, নাম্বার 2 কমিউনিটি। কমিউনিটি। কমিউনিটি হচ্ছে যারা একবার তোমার কাছে চলে আসছে তাদেরকে নিয়মিত ধরে রাখা। মনে করো এটা আমাদের পেজ থেকে এই কনটেন্টটা আপলোড হয়ে গেল। তাহলে যারা ব্র্যান্ডিং নিয়ে আগ্রহী চলে আসছে নানানভাবে, নানান জিনিস দেখে, তারা এখান থেকে একটা কি নিচ্ছে? ভ্যালু নিচ্ছে। তারা এখানে লেগে থাকতেছে। সো এই কনটেন্টগুলো ছোট হইতে হবে তা না। এই কনটেন্টগুলো একটু বড় হইতে পারে। এবং এই কনটেন্টগুলো মানুষকে ডিরেক্ট ভ্যালু দিচ্ছে। এটা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট হইলে ওরকম, এটা যদি এডুকেশন সেগমেন্ট হয় ওরকম টাইপের। যেমন আমি তো মানুষকে এন্টারটেইনমেন্ট দিতে এটা বসি নাই। আমি চাচ্ছি এখানে একটা ভ্যালু নেক, লার্নিং নেক। সো আমার জন্য এই টাইপের কনটেন্ট। একেকজনের জন্য একেক রকম হইতে পারে। সো নাম্বার 1 কিউরিওসিটি, নাম্বার 2 কমিউনিটি, নাম্বার 3 ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হাতে গোনা খুব অল্প কিছু মানুষ এগুলো তৈরি করতে পারে বা ধরতে পারে, বুঝতে পারে। তুমি ১০০ টা কনটেন্টের মধ্যে ৭০ টা কনটেন্ট কিউরিওসিটি, ২৫ টা কনটেন্ট কমিউনিটি, মাত্র ৫ টা কনটেন্ট, ৩ টা কনটেন্ট, ২ টা কনটেন্ট এই টাইপের কনটেন্ট হইলেই খেলে দিছো। এটাকে বলতেছি আমরা ক্যাম্পেইন। মানে কি? মানে হচ্ছে এইটা এটা প্রতিদিন এরকম কনটেন্ট আসে না। হঠাৎ একবার আসে এবং এই কনটেন্ট চাইলেই কম্পিটিটর কপি করতে পারে না। এটা ডিফারেন্ট কিছু একটা। যেমন? যেমন 'টু সেন্স' পডকাস্টের জন্য জামশেদ মজুমদারের কনটেন্টটা। আমাদের আগে না কেউ ওনাকে আনতে পারছিল, না এরপরে আর উনি কোথাও ইন্টারভিউ দিছেন। সো 'টু সেন্স' এর জন্য এটা ওয়ান অফ এ কাইন্ড কনটেন্ট হইছে না? হুম, তাইলে এটা আমাদের কি কনটেন্ট? এটা একটা ক্যাম্পেইন এর মতো। মানে ওয়ান অফ এ কাইন্ড ক্যাম্পেইন আমাদের হইছে। হুম। এটা কি আবার YouTube অ্যালগরিদমের ভাষায় এটাকে বলবে হিরো। এটা কি হিরো কনটেন্ট হইছে। সো আমাদের 'টু সেন্স' এর মধ্যে কি শর্টস চাই। শর্টস গুলো আমাদের ওই যে কিউরিওসিটি টাইপ, হুম। যে ১০০ টার মধ্যে ৭০ টাই কিউরিওসিটি। রেগুলার আমরা পডকাস্ট দেই। সেগুলো তাহলে কি আমার কমিউনিটি ধরে রাখার কনটেন্ট। জামশেদ মজুমদার এপিসোড। কি হিরো হইলো এটা? কনটেন্ট। একটা হিরো কনটেন্ট অথবা একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন। ধরতে পারছো? হুম। এইভাবে করে যদি কোনো একটা বিজনেস, এটা ফুড বিজনেস হোক, কাপড়ের বিজনেস হোক, এটা যেকোনো সেগমেন্টের বিজনেস হোক, তারা যদি এইভাবে ধরে কনটেন্ট দেয়, ভাই আমি তোমাকে বলতে পারি ইনশাআল্লাহ এই মানুষটার আগামী দিনে আসলেই ওই অ্যাড এর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এতো তুমি ইউ গাইস আর ডিরেক্ট মানে কি বলবো? তোমরা এগুলো একদম নিজেরা এপ্লাইও করো। তোমরা এগুলো বুঝো। অনেকে কি করে আ ওই যে ছোট, ছোট কিউরিওসিটি কনটেন্ট তৈরি করা যখন শিখে যায়, তারা এগুলোই করতে প্রবলেম কি হয়? কমিউনিটি বিল্ড যে করতে হবে সেটা আবার হয় না। কারণ কি মানুষ এক টাইপের ওই হুক করা জিনিস আর বেশিক্ষণ এটা
আগ্রহের জায়গা থাকে না। কারণ ওগুলা ডোপামিন দিয়ে নিয়ে আসে ঠিক আছে, বাট এরপরে তোমার ওই যে শুধুমাত্র একটু ডোপামিন দিলে আর হয় না। ওনাকে কিছু ভ্যালু দিতে হয়, লেগে থাকতে হয়। বিকজ উনি তো এবার কি করবে? পারচেজ ডিসিশন নিবে। উনি তো কি করবে? আরেকজনকে গিয়ে রেকমেন্ড করবে। বুঝছো না? ছোট, ছোট ওই কনটেন্টে আর হয়ে যাচ্ছে না। সো এই ৩ টা লেয়ারে যদি তুমি করতে পারো ইনশাআল্লাহ ভাই, আমি বলতেছি তোমাকে মানে আ কোটি টাকার বিজনেসের কোটি টাকার কথাবার্তা এগুলা। ইনশাআল্লাহ কেউ যদি আসলে প্রপারলি ইউটিলাইজ করে, ইনশাল্লাহ। তাহলে তার বিজনেসের জন্য হোক বা তার চ্যানেল হোক, যেটাই হোক না কেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হোক, কনটেন্টের মাধ্যমেই হি ক্যান ব্রিং গ্রোথ ইনশাআল্লাহ। তবে আপনি আপনার ওয়ার্কশপে কি এই সেম কনটেন্ট নিয়ে কি কথাবার্তা বলেন এই টাইপের? আনডাউটেডলি আলহামদুলিল্লাহ। আমরা শুধুমাত্র কথা বলিনি। আমরা ধরে, ধরে শেখানোর চেষ্টা করছি। দিস ওয়াজ ফান। যে মানে মনে করো কোনো একজন মানুষ যিনি কিনা নরমালি ক্যামেরা শাই, কিন্তু তাকে দিয়েও কনটেন্ট বানায়া নিচ্ছি। আমরা ওরকম একটা সেগমেন্টই তৈরি করেছিলাম, হ্যাঁ? যেখানে কিনা ফাউন্ডার হোক বা যিনি এসেছেন, শুধু কিন্তু ফাউন্ডার আসেনি। আমাদের ওইখানে সেমিনারে কি হয়েছে? ফাউন্ডার নিজে না এসে তার কনটেন্ট টিমের একজনকে পাঠাইছেন। সো আমি বলতেছি না যে কনটেন্ট টিম পাঠান, কারণ এটা কনটেন্টের জন্য ইম্পোর্টেন্ট। বাট এটা ওভারঅল ব্র্যান্ডিং। ফাউন্ডার নিজে আসুক অথবা ফাউন্ডার তার টিমের কাউকে পাঠাক। এটা না অন্তরের ভেতর ব্র্যান্ডিং, স্টোরি টেলিং এবং কনটেন্টের সেই বীজটা বপন করা। এটার ফলে আসলে সে অ নিজে বা সে নিজে কনটেন্ট তৈরি করবে অথবা তার টিম বেটার কনটেন্ট তৈরি করতে পারতেছে কিনা সেটা সে ধরতে পারবে, এবং কনটেন্ট আদৌ তার ব্র্যান্ডের জন্য ইম্পোর্টেন্ট কিনা সেটা সে ধরতে পারবে। কনটেন্ট যেন যা তা না হয়। ভাই কনটেন্ট তো ভাই এক্সপেন্সিভ। মানে কি তোমার সময় লাগে, পরিশ্রম লাগে, বুদ্ধি, মেধা এত কিছু লাগে। এত কিছু দেওয়ার পর যদি কনটেন্ট রেজাল্ট না দেয়, তাহলে তো হবে না। সো ইয়েস, লাস্ট ওয়ার্কশপেও এরকম করতে পেরেছি এবং প্রত্যেকটা ওয়ার্কশপে এগুলো ধরে, ধরে শিখাতে চাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দোয়া করো। আর এখানে খুব আরেকটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে যে কাস্টমারের সাইকোলজি অনুযায়ী প্ল্যান করে কনটেন্ট। এটা খুব মজার জিনিস ছিল যে আমরা অনেক সময় ডেমোগ্রাফি নিয়ে পড়ে থাকি, বাট সাইকোগ্রাফি ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া, যেটার মাধ্যমে তুমি বুঝবা যে তোমার কাস্টমার কয় টাইপের হয়, কাস্টমার ডিসিশন মেক করে কোন কোন রিজনে, এবং সেই অনুযায়ী কন্টেন্ট। ইটস নট অ্যাবাউট 18 থেকে 35 বছরের অমুক এলাকার লোকদের জন্য কন্টেন্ট। ইটস অ্যাবাউট অমুক ব্যক্তি এই রিজনে পারচেস করতে পারে, তমুক ব্যক্তি এই রিজনে পারচেস করতে পারে, সেই অনুযায়ী কন্টেন্ট। এই বিষয়গুলো ডিসকাস করতে পারছিলাম, and that was amazing. আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে ধরেন একজন ফাউন্ডার, Yeah, একজন ব্যবসায়ী, yes একজন sir, উদ্যোক্তা, yes sir. সে সব জায়গায় ইনভেস্ট করে। বাট নিজের লার্নিং এর পিছনে হুম, হুম। ইনভেস্ট করাটা কতটা জরুরি? ভাই তুমি বলে বলছো যে ওটা তো মৃত্যু পর্যন্ত আসলে মানুষকে লার্নিং এর জন্য অন্বেষণ করতে হবে। সো এটা আমি যদি এটাকে একটু বিগার রেসপেক্টে নিয়ে যাই, সেটা হচ্ছে আহ, আমি আমার পার্সোনাল লাইফে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লার্নিং এবং আর্নিং যেন বন্ধ না হয়। অর্থাৎ নিজে যেন উপার্জন করতে পারি ইনশাল্লাহ, নিজে যেন শক্তি সামর্থ্যভাবে চলতে পারি এবং লার্নিংয়ের সাথে সবসময় যেন থাকতে পারি ইনশাল্লাহ। বিকজ লার্নিং ইজ সামথিং, সেটা তোমাকে তোমার চোখ খোলায়। তোমার সামনে বহুদিন ধরে মনে করো একটা জিনিস আছে, কিন্তু তোমার নলেজের অভাবে তুমি এই জিনিসটাকে রেকগনাইজ করতে পারতেছো না। এটা যে এত দামি, এটা তোমার নিজের স্কিল হোক অথবা আশেপাশের গুরুত্বপূর্ণ মানুষ হোক, নলেজের কারণে দেখা যাচ্ছে এগুলো রেকগনাইজ করতে পারতেছে না, ইউটিলাইজ করতে পারতেছে না। সো লার্নিং ইজ ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশি ইম্পর্ট্যান্ট দোয়া করা। কারণ তুমি এই ওয়ার্কশপ করো, বই পড়ো, যা ইচ্ছা করো না কেন, তুমি কিছু ইনফরমেশন নিতে পারবা এবং সেগুলো অনুধাবন করতে পারলে এটা তোমার নলেজে কনভার্ট হবে, ঠিক আছে। বাট আল্লাহ দয়া না করলে আসলে সেটা হিকমাতে বা প্রজ্ঞাতে বা উইজডমে কনভার্ট হবে না। হুম, তখন যখন ইউটিলাইজ করা প্রয়োজন তখন ইউটিলাইজ করতে আসলে পারা যায় না। সো আমি মনে করি লার্নিং ইজ ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশি খুব বেশি ইম্পর্ট্যান্ট দোয়া করা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে ভাইয়া, সেটা হইতেছে যে আহ, তুমি তো ওয়ার্কশপে আসছো, জি, ইভেন তোমার টিমও ছিল জি। ওয়ার্কশপে। তুমি আমাকে একটু বলো ওয়ার্কশপটা তোমার কাছে কেমন হয়েছে? মানে তুমি একদম ওপেনলি আমাকে একটা রিভিউ দাও অথবা জাজ করো। মানে আচ্ছা। আই উইল নট মাইন্ড ইভেন, প্লিজ। আলহামদুলিল্লাহ। আমি ওয়ার্কশপের কথা যখন শুনছি হ্যাঁ, ফার্স্ট, হ্যাঁ। শোনার পরে আমি ১ম এই সিলেক্ট করে রাখছি আমাকে যেতে হবে। ১ম আচ্ছা, জিনিস। আচ্ছা। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করতে পারে আচ্ছা ওয়ার্কশপে আসা তো কোনো ব্যাপারই না। কিন্তু ওয়ার্কশপে আসাটাই একটা ইটসেলফ যুদ্ধ।
আমার কাছে মনে হইছে ফার্স্টে যাই হোক। সো কারণ মেক্সিমাম মানুষ আসতেই পারবে না ভাই। হ্যাঁ, আপনি আমার দেখেন কাছেও। আপনি তো ১০০ মানুষ দিয়ে করতেছেন না। না, খুব আমরা খুব সিলেক্টিভ লিমিটেড। কয়েকজনকে নিয়ে মানে ট্রু, ট্রু, একদম ট্রু। তাদের ইভেন সাথে আমরা কথা বলার মতো। ট্রু। আমরা লাস্টের ইভেন ওয়ার্কশপ শুরু হওয়ার ২ দিন আগে আমরা জিনিসটাকে ক্লোজ করা হয় এবং এরপরে যে রেজিস্ট্রেশন এবং আগের অনেক রেজিস্ট্রেশন সেগুলো থেকে আসলে আমরা কিছু করতে আর পারি নাই। কারণ আমরা কি হয় অনেকে চিন্তা করছিল যে লাস্টের দিনে রেজিস্ট্রেশন বা ইয়া করে চলে যাব। কিন্তু উনি হয়তোবা দেখেন যে কিরে আরো ২ দিন আগে তো বন্ধ হয়ে গেছে। কারণ আমরা আসলে অনেক মানুষকে ইয়া করতে পারতেছিলাম না। আর ১ম থেকেই আমরা অনেকজনকেই রেজিস্ট্রেশন নিচ্ছিলাম বিকজ আমরা ওয়েট করতেছিলাম যে একটা সার্টেন নাম্বার হওয়ার পর সেখান থেকে আমরা কিছু মানুষকে হয়তোবা কল করব। না। তো ১ম জিনিসটা এটাই যে হুম, ওইখানে উপস্থিত হতে পারা। সো আলহামদুলিল্লাহ এবং 2nd বিষয় আমার সবথেকে বেশি ভালো লাগছে যেটা, যে যখন আমি ওখানে গেলাম, হুম, আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন, হুম। আমি অনেক বিষয় জানি না। কিন্তু ওই বিষয়টা আমি কাজ করি। ওকে। এটা একটা এটা একটা পজিটিভ দিক হ্যাঁ, যে এটা আমি পজিটিভ। বুঝতে পারছি যে আচ্ছা তাহলে আমি এই বিষয়টা কাজ করি, এটা স্ট্রাকচার এরকম। এইভাবে ওকে, কাজ করতে হয়। ওকে, আচ্ছা এই জায়গায় আর কাজ করা যাবে না। এই জায়গায় কাজ করতে হবে। ওকে। অনেক মানে অনেক কিছু আছে। ধরেন যারা বাংলাদেশে তো মনে করেন যে সাধারণত কি হয়? যারা মানে বাবা-মা মনে করে যারা মেধাবী তারা চাকরি-বাকরি করবে, ভালো জায়গায় যাবে। আর যারা একটু কম বুঝে তারা ব্যবসা-বাণিজ্য একটু করবে, হ্যাঁ, ব্যবসা-ট্যাবসা করে খাবে। এই যে হ্যাঁ, ব্যবসা করে খাবে। কারণ আর কোনো ওয়ে নেই। বাট আপনি যদি আসলেই ভালো একটা ব্যবসা করতে চান, আপনাকে সবথেকে বেশি মেধাবী হতে হবে। ট্রু। সো মেধার পিছনে ইনভেস্ট করতে হবে। সো ১ম কথা হচ্ছে ওয়ার্কশপে যখন গেলাম ২৫ জন ৩০ জন যাদের দেখলাম যে বিভিন্ন কোম্পানির ফাউন্ডার। এমনকি আমি যে কোম্পানির জুব্বা পরি তার ফাউন্ডার আসছে। আমি যে কোম্পানির প্যান্ট পরে আছি সেই কোম্পানির ফাউন্ডার আসছে। হ্যাঁ, হ্যাঁ? তারপরে আমি যাদেরকে পছন্দ করি, যাদের হ্যাঁ, দেখি তারা আসছে। আর এমন আলহামদুলিল্লাহ। লোকও আসছে যারা আমি চিনি না। ট্রু। আর আমার কাছে এই যে সবার ভিতরে যে কানেকশন, ইয়া। এটা ১ম জিনিস খুব ভাল লাগছে। হুম, হুম। ২য় বিষয় ভাল লাগছে যে আপনি পুরোটা টাইম ইয়া, যে তাদের সাথে কথা বলছেন। একটা বিষয় আছে যে আপনি অনলাইনে কনটেন্টটা দেখতেছেন। ইয়া। অনলাইন কনটেন্ট থেকে শিখতেছেন। কোয়েশ্চেন করতে পারতেছেন। না। কমেন্ট করতেছেন। ইয়া, কবে রিপ্লাই পাবেন ঠিক নাই। ট্রু। বাট এখানে আপনি ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারতেছেন। ইয়া। এমনকি আমার ছোট ভাই সোহান ও হ্যাঁ, কোয়েশ্চেন সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে ভাইয়ের কাছে কোয়েশ্চেন করে অ্যান্সার নিব। ইয়া। সো এই একটা সুবিধা আছে হুম, ওয়ার্কশপে। এবং আমার কাছে মোস্ট যে জিনিসটা ভাল লাগছে ভাই সবথেকে বেশি, যে কেন আমার লাইফে হুম, এই হুম, জিনিসটা জরুরি? হুম, আমি তো ব্যবসা করতে চাই। আল্টিমেটলি আমি আল্লাহর খুশি করতে চাই, হুম, টাকা ইনকাম করতে চাই, হুম, পরিবারকে ভালো রাখতে চাই। সবকিছুর মূল্যে তো আমি ব্যবসা করতেছি। হুম। বাট ব্যবসাটা কিভাবে করব? কেন করব? আমি যে একটা নাম দিয়ে রাখছি, নামটা কেন দিছি? এইটা নিয়ে যে আমি কখনো ভাবি নাই। ট্রু। ওয়ার্কশপে আসার পর ওই জিনিসটা নিয়ে আবার ১ম থেকে ভাবছি। আসলেই কি এই নামের পিছনে আমার অ্যান্সার আছে? হুম, নাকি আমার আবার করা উচিত? এবং ওয়ার্কশপ শেষে আমি ৪-৫ জনের কাছে, বিশেষ করে আমার সাথে যারা, সবাইকে জিজ্ঞেস করছি যে, "তুমি এখানে রেজিস্ট্রেশন ফি দিয়ে যে তুমি আসছো, হুম। তুমি কি worth it কি worth it না?" বলছে, "ভাই মানে খুবই লেস প্রাইসে খুবই আলহামদুলিল্লাহ। বেশি ভ্যালু। হুম, আমি চিন্তা করছি এটা আমি কিভাবে কাজে লাগাবো?" ট্রু, ট্রু, ট্রু। এবং আপনি যে কমিউনিটির কথাটা বললেন, এর ফলে আপনি ইয়েস। যে কমিউনিটিটা তৈরি করবেন এবং ইনশাআল্লাহ। সবাইকে যে আপনি একটা কথা বলছেন আমার খুব ভালো লাগছে। এটা আমার মাথায় আছে এখনো। সেটা হলো যে, আমি একদিন আপনার সাথে কথা বলে চলে যাবো, আপনি ভুলে যাবেন। ট্রু। কন্টিনিউয়াস প্রসেস। আপনার সাথে আমি লেগে থাকবো। আমি ইয়া, ৩-৪ মাস আপনার সাথে থাকতে চাই। ইয়া, আপনি আসছেন মানে এসে চলে যাবেন তা না। ইয়া, আপনি আসছেন মানে আপনি আমার সাথে কানেক্টেড হইছেন। ইয়া। সো আমি আপনার সফলতার পিছনে পুশ করে যতদূর নিয়ে যাওয়া যায়। ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ এজন্যই ওয়ার্কশপে ফুল 10 on 10 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমি জাযাকাল্লাহু খাইরান। চাইবো আপনি নেক্সট ওয়ার্কশপে আমাকে আবার দাওয়াত দেন। সো আমি সাজেস্ট করব যারা আসলে সিরিয়াস তাদের ব্যবসা নিয়ে, সিরিয়াস মানে যারা ইনশাআল্লাহ। সিরিয়াস না তাদের কোনো দরকারই না, নেই। না হ্যাঁ? সবাই সিরিয়াস যারা হোক সিরিয়াস ইনশাআল্লাহ। যারা সিরিয়াস তারা যেন নিজেকে ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করে। হ্যাঁ? ইনশাআল্লাহ। সেটা যেইভাবে হোক, সেটা ফ্রি কনটেন্টে হোক, সেটা বিভিন্ন ওয়ার্কশপে এসে হোক, যেটা ইয়া, পডকাস্ট দেখার মাধ্যমে হোক, সে যেন ইনভেস্ট করে। হয় আপনি ইনশাআল্লাহ। আপনার টাইম ইনভেস্ট করেন অথবা টাকা ইনভেস্ট করেন অথবা এনিথিং। ইয়া। বাট আপনি এর পিছনে টাইম দেন, হুম, আপনি হুম। ইনশাআল্লাহ লং টাইম এ রেজাল্ট পাবেন। আমিন। থ্যাংক ইউ ভাই আপনার এই ইনিশিয়েটিভ এর জন্য। না, জাযাকাল্লাহ। তুমি তো এটা জানো যে এটা বহু বছর থেকে প্ল্যান করে রাখছিলাম। বাট আম we needed some example যেগুলো আমরা আল্লাহ তাআলা যে লার্নিং গুলা দিছেন এবং সেগুলোকে একটার পর একটা আরো জিনিসগুলা স্ট্রং হচ্ছে। ১২ বছর ধরে কাজ করছি কিন্তু আমি বলব না যে ১২ বছরেই সবকিছু ব্রেইন খুলে গেছিল। লাস্ট কিছু বছর ধরে ৩ বছর ধরে স্পেশালি আমি বলব যে জিনিসগুলো এত মানে কাছ থেকে দেখে এমন জিনিসগুলো লার্নিং গুলো এতটা ক্ল্যারিটি আসছে আলহামদুলিল্লাহ এবং এটা যেন আরো বেটার হয়। এটা আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ভাই, সো ইয়াপ। ভাই সব বুঝতে পারছি। আচ্ছা। এখন আপনি আপনার ব্র্যান্ডটাকে ইয়া, এক লাইনে প্রকাশ করেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
বিল্ডিং ব্র্যান্ডস টু প্লিজ আল্লাহ। মানে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ব্র্যান্ড বিল্ড করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ দোয়া চাই, ভাইয়া। দোয়া চাই। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আর যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখছে, তাদেরকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনি যেই উদ্দেশ্যে দেখেছেন, সেই উদ্দেশ্যটা নেক উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা কবুল করুক এবং আপনার ব্র্যান্ড বিল্ডিং এর যাত্রা আল্লাহ সহজ করুক। আমিন। দেখা আসসালামু হবে আলাইকুম। নেক্সট ওয়ার্কশপে। আসসালামু আলাইকুম।